তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৪২। প্রায় সপ্তাহখানেক যাবৎ লিয়ানা ফিজিওথেরাপিস্টের চিকিৎসারত। সেদিনের ঘটনার পর লিয়ানার মানসিক অবস্থা করুণ হয়ে গিয়েছে। যদিও লিয়ানার পুরোপুরি হুঁশ ফেরার আগেই জায়ান লিয়ানাকে নিয়ে প্যারিসে চলে এসেছিল, তবে জীবনের এই প্রথম হঠাৎ এমন বিপজ্জনক ভয়ানক পরিস্থিতির মুখে পড়ে লিয়ানা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের সবচেয়ে বড় মনোরোগ বিশেষজ্ঞের থেরাপির মাধ্যমে অনেকটাই সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি ট্রমা অস্থিরতা থেকে বের হতে পারেনি। ছন্নছাড়া মেয়েটা একদমই চুপচাপ কেমন হয়ে গিয়েছে। লিয়ানাকে আজকে ডক্টর ডিসচার্জ করে দিবে। চুলগুলো দুই বেনি করা, কেবিনের বেডের উপর গা হেলিয়ে বসে আছে। জায়ান পাশের টোলের উপর বসে লিয়ানার হাতে নিজের রুক্ষ নাক স্পর্শ করে বসে আছে। লিয়ানার হঠাৎ এমন পরিবর্তন জায়ানের মেনে নিতে এক প্রকার কষ্ট হচ্ছিল। জায়ান যেই লিয়ানাকে চিনে সে কখনো এমন শান্ত স্বভাবের ছিলই না। মুহূর্তেই সাদা অ্যাপ্রন পরিহিত একজন নার্স একটা স্যুপের বোল নিয়ে এসে জায়ানের হাতে দিল। জায়ান আলতো হাতে লিয়ানাকে স্যুপ খাওয়াতে হাত বাড়ালে লিয়ানা মুখ সরিয়ে নেয়। কি সমস্যা জান, খেয়ে নে। লিয়ানা জায়ানের হাত থেকে স্যুপের বাটিটা নিয়ে পাশে রেখে দিল। এইসব খাওয়া যায় নাকি? লিয়ানার আগে ছোট্টবেলায় যখন জ্বর হতো তার মা এসব বিচ্ছিরি স্বাদের স্যুপ টুপ বানিয়ে আনতো, তখনই তো সে খেত না। এখন কি করে খাবে? বমি আসে এসব খেতে গেলে তার। লিয়ানা আর চোখে জায়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমাকে না ডিসচার্জ করার কথা, ডাক্তার তো চেক আপ করে দিয়েছেনই তো, আর কি। বেব, এত অস্থির হচ্ছিস কেন? আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবেন? কোথায় যেতে চাস বল? পৃথিবীর যে প্রান্তেই যেতে চাস, তোর স্বামী তোকে সেই প্রান্তে নিয়ে যাবে। একবার হুকুম করেই দেখ। জায়ান উঠে লিয়ানার চুলে আঙুল ঢুকিয়ে মাথায় চুমু খেয়ে নেয়। লিয়ানা জায়ানের কোমর জড়িয়ে ধরে নাক ঘষতে থাকে। লিয়ানার শীতল স্পর্শ পেয়ে জায়ানের শরীর শক্ত হয়ে উঠতেই শুকনো ঢোক গেলে লিয়ানার থুতনির মধ্যে তর্জনী ঠেকিয়ে ধরে গভীর চুমু খেয়ে নেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জায়ান চোখ সরু করে। ফ্লেভার এত জোশ কেন? মিষ্টি মিষ্টি। লিপসে কি চিনি লাগাস নাকি মধু? ম্যাগনেটের মতো টানে শুধু। লিয়ানা ঠোঁট কামড়িয়ে মৃদু হেসে ওঠে। সরুন তো, চিনিও না মধুও না, ইটস কল লিপ গ্লস পাওয়ার। জায়ান লিয়ানার অধরে আঙুল ছোঁয়ালো, ভ্রু কুঁচকিয়ে বলে, কই এতদিন তো দিসনি তাহলে? না না, এটা আমার বইয়ের নরম ঠোঁটের পাওয়ার। টেস্ট ইজ সো ইয়ামি। আপনি আসলে একটা অসভ্য লোক, একেবারে পিএইচডি করা। জায়ান লিয়ানাকে পাজা কোলে তুলে নিতেই লিয়ানা হাত পা ছুড়তে শুরু করে। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? নামান বলছি। ফাক হু কেয়ার্স ওয়াইফি। আপনার মুড আজকে এত তাজা কেন? প্রেম প্রেম পেয়েছে তাই? ও গড, গজব পড়ুক এই লোকের মুখে। ও গড, চুমি বর্ষণ পড়ুক আমার কোলের সুন্দরী নারীর হাজব্যান্ডের মুখে। উফ, চুপ করুন। এভাবে তাকাবেন না, আমার লজ্জা পাই। ইউ ফাকিং ব্লাডি বিউটিফুল। তোকে দেখলে আমার সিস্টেমে আগুন ধরে যায়। সিস্টেমে জং ধরে যায় না কেন? কত বড় স্টুপিড তুই, নিজেই নিজের ভবিষ্যৎ অন্ধকার কামনা করছিস। লিয়ানা হঠাৎ উচ্চ শব্দে হেসে ওঠে, জায়ানের বুকে ঘুষি মারতে থাকে। লিয়ানাকে ফুরফুরা হয়ে হাসতে দেখে জায়ান মৃদু হাসে। জায়ান তো এভাবে হাসতে শেখেনি, উচ্চ শব্দে হাসা তার অপছন্দ। জন্মের পর মনে হয় না কখনো সে হেসেছে এভাবে। জায়ান খানের তো ডিসগাস্টিং লাগে এমন হাসি। তবে এই মিস্টারের এখন বেশ ভালো লাগছে, শান্তি লাগছে লিয়ানাকে এভাবে হাসতে দেখে। জায়ান লিয়ানাকে কোলে করে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসে। আজকে লাস্ট থেরাপি ছিল লিয়ানার। জায়ান লিয়ানাকে গাড়িতে বসিয়ে দেয়, সিট বেল্ট লাগিয়ে হালকা ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পাহাড় নাকি সমুদ্র? অবভিয়াসলি সমুদ্র। আই লাইক সি বিচ অ্যান্ড আই লাইক ইউ বেবি। জায়ান লিয়ানার নাকে নাক ঘষে গাড়ির চাবি আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে দেয়, কিন্তু পেছন থেকে একজন আগন্তুক তাদের ছবি তুলে ক্যামেরাবন্দি করে ফেলে। জায়ানের চতুর চোখ ফাঁকি দিয়ে আগন্তুক ব্যক্তিটা ছবি তুলেই কোনো একটা নাম্বারে কল করে স্থান ত্যাগ করে। প্যারিসের শেষ সীমানায় কোবরা হাউস আটসাঁট বেঁধে দাঁড়িয়ে আছে। বাড়িটা বিশাল আকৃতির হলেও দেখতে একেবারে বিদঘুটে। পুরো বাড়ি কোবরা সাপের পেন্টিং করা। গেট, বাড়ির সদর দরজা, সব জায়গায় সাপের শেপ দেওয়া। সামনের গার্ডেনটাতেও ৫-৬টা কিং কোবরার মূর্তি দিয়ে সাজানো। ডোরাকাটা সবুজ বাংলো বাড়ি, ভেতরে উচ্চ শব্দে ডিজে মিউজিকে সুর ভেসে আসতে। কুখ্যাত গ্যাং লিডার ডন কোবরার বাড়ি এটা।
ভেতরে লাল নীল বাতির জ্বলছে। হুইস্কি ওয়াইন মুখে পুরে কালো পোশাকধারী লোকজন মাতাল হয়ে কোমর নাড়িয়ে নাড়িয়ে নাচ করে যাচ্ছে। পাশেই সিংহাসনের মতো একটা কিংকোবরা সাপের মূর্তির উপর অর্ধনগ্ন হয়ে বসে আছে ডন কোবরা। দুপাশে দুইটা কাটাছেঁড়া জামা পরা রমণী, পুরো শরীর ভাসমান, বিশেষ জায়গাগুলো বাদে। দুই রমণী ডন কোবরার নগ্ন বুকে তাদের বুকে হাত বিচলন করছে আর মদ ঢেলে যাচ্ছে। ভেতরের বেডরুম থেকে বোল ড্রেস পরিহিতা নারী কুবরার গার্লফ্রেন্ড বেরিয়ে আসে। কুবরার পাশের দুই রমণীকে হাতের আঙুল নাড়িয়ে চলে যেতে বলে। নামরা এসেই কুবরার উরুর উপর বসে পড়ে। মাতাল কুবরার বক্ষে অশ্রু স্পর্শ করতে থাকে। কুবরা নামরার বোল ড্রেসের ফাঁকে কোমর ধরে অশ্লীল ভঙ্গিমায় চুমু খেতে যাবে, তখনই কুবরার হিডেন স্পাই কুবরার কাছে এসে কয়েকটা ছবি এগিয়ে দেয়। ডন কোবরা নিজের প্যান্টের পকেট থেকে দু বান্ডিল কচকচা নোট বের করে স্পাইয়ের মুখে ছুঁড়ে মারে। লোকটা চলে যেতেই কুবরা ছবিগুলো হাতে নিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে, শয়তানি হাসিতে ফেটে পড়ে। ছবিগুলোতে পরপর চুমু খেতে থাকে, যেন ছবিগুলো গিলে খেয়ে নিবে। আত্মার শান্তি লাগছে। ছবিগুলোতে হাত বুলাতে থাকে। নামরা কিছুটা আশ্চর্য হয়ে ছবিগুলো উঁকি মেরে দেখে হতবাক হয়ে যায়। কুবরার এক চোখ নেই, এক চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় থাকে সর্বদা। কুবরা নিজের চোখের উপর আঙুল রেখে ছবিগুলো হাত দিয়ে পিষে ফেলে অবচেতন মনে কর্কশ গলায় বলে ওঠে, মিস্টার মাফিয়া লয়ার, মাদারবোর্ড, আই উইল ক্যাশ ইউ। হাইড অ্যান্ড সিক তো অনেক হলো। নামরা কুবরার দিকে তাকিয়ে আঁতকে ওঠে, ঠোঁট গলে শব্দ বেরিয়ে আসে, মাফিয়া। আকস্মিকভাবে পেছন থেকে নামরার গলা কেটে দেয় কুবরা। নামরার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্তের স্রোতধারা বইতে থাকে। কুবরার মুখে রক্ত ছিটকে পুরো মুখ রক্তে লাল হয়ে ভিজে ওঠে। গলা থেকে গোঙানি শব্দ বেরিয়ে আসতেই কুবরা নামরাকে সিংহাসনে ঠেলে ধরে। নামরার ঠোঁটের ফাঁকে আঙুল চেপে ধরে, হুশ, শাট আপ ইয়োর মাউথ ডার্লিং। কুবরা যে পশুর চেয়েও অধম। দিনরাত মানুষ মারা তার পেশা, মানুষের রক্তে গোসল করা শয়তানের পক্ষে। নামরা কেন কাউকে মারায় বা হাতের খেল। নামরাকে তো নিজের স্বার্থে ব্যবহার করে গিয়েছে, তবে মারার উদ্দেশ্য ছিল না। তবে নামরা একটা শব্দোচ্চারণ করে নিজের মৃত্যু ডেকে আনলো, তাও নিজের ভালোবাসার মানুষের হাতে। মরার আগে শেষবারের মতো কুবরার গলাটা চেপে ধরল। কুবরা নামরার ঠোঁটে চুমু খেয়ে পুনরায় নামরার গলাটা কেটে দিল, এতটাই চাপ প্রয়োগ করে যে গলার হাড় ভাঙার মটমট শব্দ ভেসে আসলো। কুবরা লাভাদৃষ্টি নিক্ষেপ করে নামরার মুখটা আবার চেপে ধরল। সরি ডার্লিং, সরি। বেশ, এখন নিজের প্রেয়সীর তাজা রক্তে গা ভেজাবে কুখ্যাত গ্যাং লিডার, সাপের বিশেষ পদবিপ্রাপ্ত ডন কুবরা। ডেউভিল, ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলে অবস্থিত একটি সমুদ্র সৈকত। প্যারিস থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। প্রায় 2 ঘন্টা খানেকের মতো জার্নি শেষ করে লিয়ানাকে জায়ান সমুদ্র দেখাতে নিয়ে এসেছে। প্যারিস থেকে কিছু শপিং করেছে। জায়ানের দুইটা ক্রেডিটই জায়ান লিয়ানাকে দিয়ে দিয়েছে। এত এত শপিং করে লিয়ানা বেশ খুশি। একটা ডায়মন্ডের বাটারফ্লাইয়ের নেকলেস জায়ান নিজে চুজ করে কিনে দিয়েছে। লিয়ানা সেটাই জায়ানের ফোন ক্যামেরাতে হাত বুলিয়ে বুলিয়ে দেখছে। জায়ান যেহেতু সর্বদাই হাতে রিসওয়াচ পরে থাকে, লিয়ানাও জায়ানকে জায়ানের টাকা দিয়ে একটা গোল্ডেন কালারের রোলেক্স ঘড়ি কিনে দিয়েছে। লিয়ানা জায়ানের হাতের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হেসে বলে, সবসময় পরে থাকবেন তো? জায়ান গাড়ির স্টিয়ারিংয়ে হাত ঘুরিয়ে আরেক হাতে লিয়ানার হাতের পিঠে চুমু ভিজিয়ে বলে, জো হুকুম মেরি জান। ফেরারি সমুদ্র বিচের পাথর মিশ্রিত বালির উপর এসে থামতেই লিয়ানা আটসাত বেঁধে পরনের ফ্লোরাল প্রিন্টের স্কার্টটা হাত দিয়ে উঠিয়ে স্বস্ফূর্ত নয়নে গাড়ি থেকে নেমেই সমুদ্রের কাছে গিয়ে পা ভেজাতে থাকে। অনেকদিন পর যেন লিয়ানা প্রাণ খুলে হাসতে পারছে। সমুদ্রের কাচের মতো স্বচ্ছ নীল পানিতে হাত ভিজিয়ে নেয়। পাশে একটা বড় কালো পাথরে বসে জায়ানের দিকে হাত বাড়িয়ে তার কাছে আসার ইশারা করে। বাতাসে লিয়ানার চুলগুলো উড়ে মুখে এসে পড়ছে। লিয়ানা দুহাত মেলে পাথরের ওপর শুয়ে জায়ানের দিকে রোমান্টিক দৃষ্টি ফেলে মধু মিশিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তোলে। জায়ান শরীরের কালো কোট জড়িয়ে গাড়ি থেকে নেমে শান্ত অথচ ধীর পায়ে লিয়ানার দিকে এগিয়ে যেতে থাকে। সমুদ্রের পানি পায়ে স্পর্শ করতে জায়ান লিয়ানার সাথে সুর তোলে। বাঁধ ভাঙা সুর, লাজে রাঙা মুখ, দোলে স্বপ্নেরই কোণে। জায়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সেই মুহূর্তে হঠাৎ লিয়ানা খেয়ালি হাসি দিয়ে জুতোর ফিতা খুলে খালি পায়ে দৌড় দিতে শুরু করে ভেজা বালুর ওপর। বালু নরম, পায়ের নিচে ঠান্ডা নীল জল উঠে এসে
আবার সরে যায়। লিয়ানা দুষ্টু ভঙ্গিমায় উঠে দৌড় লাগায়। জায়ান হতভম্ব হয়ে লিয়ানার পেছন পেছন ভ্রু কুঁচকিয়ে হালকা দৌড় দেয়। লিয়ানা পেছন ফিরে তাকালো, তারপর আরো জোরে দৌড়ালো। ঠিক ঢেউয়ের পাশে দিয়ে সূর্যের শেষ আলো তার মুখে পড়ে তাকে আরো উজ্জ্বল করে তুলছে। দুজনের হাসির শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। প্রেম আমার, ও প্রেম আমার। এ যেন এক নিষিক্ত নেশার প্রণয় বিষ। জ্যান ছুটে চলছে তার অর্ধাঙ্গিনীর পিছু। সমুদ্রের উত্তাল করা ঢেউকে সাক্ষী করে জ্যান পুরুষালী শীতল কণ্ঠে বলে ওঠে, আকাশ পাতাল সমুদ্রের প্রবল স্রোতকে সাক্ষী রেখে বলছি, তুই আমার বুকের সেই জোয়ার যার ডাকে আমি সব কিছু ফেলে ছুটে যাই আবার, 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 বারবার। না আমার জীবনে কখনো কোনো দ্বিতীয় নারী ছিল, না আছে আর না ভবিষ্যতে থাকবে। এই জায়ান চিরকাল মগ্ন থাকবে তার সাদা গোলাপের মোহে। বালির ওপর পরপর তিনটে গাড়ি এসে থামে। সেখান থেকে নাদিয়া, এলেনা, মার্কো নামে। জায়ান তাদের সবাইকে আসতে বলেছে। সবাই মিলে দুদিন সমুদ্র পাড়ে সময় কাটালে ভালো লাগবে। লিয়ানার জোড়াজোড়িতেই জায়ান নাদিয়াদের লোকেশন পাঠিয়ে দিয়েছিল। যেহেতু লিয়ানা বেশ কিছুদিন অসুস্থ ছিল, নাদিয়াদের কাছে পেলে হয়তোবা মনটা প্রাণবন্ত হয়ে উঠবে আগের মতো। এলেনা গাড়ি থেকে নেমেই তার চোখ জায়ান লিয়ানার দিকে পড়ে। জায়ান লিয়ানার কোমর জড়িয়ে ধরে ঘুরিয়ে কপালে ঠোঁট ছুঁইয়ে দেয়। দৃশ্যটা যে কারোর দেখলে ভালো লাগলেও এলেনার হজম করতে পারল না। বুকটা কেমন আচমকা চিনচিন করে উঠল। এসব যেন দেখতে না হয়, সহ্য করতে না হয়। কিছুদিনের জন্য আমেরিকাও গেল। জায়ান অসুস্থ। হসপিটালে খবর পেয়ে নিজেকে আর ঠিক রাখতে পারল না। কেমন বেহায়ের মতো ছুটে এলো। দূরে রাখতে চায়, তবে চাইলেই কি সব কিছু এড়িয়ে চলা যায়? নাদিয়ার রিকোয়েস্টে ডেউভিলে এলো, সামনে এগোলো না আর। এখানেই দাঁড়িয়ে সমুদ্রের গোধূলি সূর্যের পানে তাকিয়ে রইল। বুকের ভেতরটা বারবার জ্বলে জ্বলে উঠছে। নিজেকে সংযত করতে হাত দিয়ে চুলগুলো কানের ভাঁজে পুড়ে নেয়। হঠাৎ এলেনাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে নাদিয়া এলেনার কাঁধে হাত রেখে সামনে নাদিয়াকে নিজের দিকে ফিরাতেই দেখলো এলেনার চোখের কোণে জল জমে উঠেছে। এলেনাকে শেষ কবে কাঁদতে দেখেছে নাদিয়ার মনে পড়ে না। নাদিয়া এলেনার চোখে জল মুছে বলে ওঠে, এই তোর আবার কি হলো? এলেনা চট করে নাদিয়াকে জড়িয়ে ধরল, গঙিয়ে উঠল। নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল নাদিয়ার কাঁধে। আমি না আমার অতৃপ্ত আত্মাকে শক্ত করে বেঁধে রেখেছি। সে আমাকে ভালোবাসে না, অন্য গ্রহের চাঁদ। এটা জেনেও আমি তাকে কেন নিঃস্বার্থভাবে শুধু ভালোবেসেই গেলাম। নাদিয়া কিছু বলল না, কি বা বলবে। এলেনার ফিলিংসের কথা কে না জানে। এলেনা যে সেই শুরু থেকেই জায়ানকে মন দিয়ে বসে আছে। 10 বছর যাবৎ একতরফা ভালোবেসে এসেছে। ধর্ম পরিবর্তন করতেও রাজি ছিল। এলেনা কেঁদে উঠল, দম বন্ধ করে বলল, ধরেই নিয়েছিলাম কিছু যায় আসবে না, কিন্তু বারবার বুকের ভেতরটা ব্যথা করে ওঠে। আমার কেন ভালোবাসলো না বলতে পারবি? ভালোবাসা কি পাপ? না, পাপ না, ভুল। মানুষকে ভালোবাসা অবশ্যই পাপ। তুই তো সব জানতি, ইভেন আমরা তো শুরু থেকে সবটা জানতাম। কিন্তু পাশে তো আমি ছিলাম, তাই না? আমি না হয় অসময়গুলো ভেবেই চিরকাল অমরত্বের স্বাদ অনুভব করে যাব। নাদিয়া দুহাত দিয়ে এলেনার চোখের জল মুছে দিল। এলেনার মুড ঠিক করতে এলেনার চুলে হাত রেখে এক ভুরু উঁচিয়ে বলে, চুলে কি করিয়েছিস? এত হেলদি দেখাচ্ছে কেন? আমারও করা দরকার, না হলে বিয়ের আগেই চুল পড়ে টাক হয়ে যাব। এলেনা নাদিয়ার কথায় কান্নার মাঝে হেসে ওঠে, বোটক্স তোকেও করিয়ে দিব, তোর চুলগুলো আসলে অনেক রাফ হয়ে গিয়েছে। নাদিয়া মৃদু হাসলো। এলেনার পেটে গুঁতো দিয়ে গলা জড়িয়ে ধরে বালির উপর দিয়ে হেঁটে সামনে এগোতে লাগলো। এলেক্স এলে মজা হতো, তাই না বল? শালার পেট খারাপ। উল্টোপাল্টা জিনিস খেলে পেট তো খারাপ হবেই। রাত হয়ে গিয়েছে, কনকনে শীত। এখন এই ডেউভিলের দৃশ্যটা আরো মনোমুগ্ধকর। সূর্যটা কেমন ঢেউয়ের সাথে মিলিয়ে যাচ্ছে, এমন লাল আভা ফেলে রেখেছে। জায়ান রাতেই লিভিংয়ের জন্যে পাশের 5 তারকা হোটেল বুক করে নিয়েছিল। তবে লিয়ানা বায়না ধরলো কিছুতেই হোটেলে গিয়ে থাকবে না। মানে না, লিয়ানা চাই এখানেই সি বিচেই তাঁবু টানিয়ে সকলে একসাথে পাড়েই রাত কাটাবে। জায়ান প্রথমে কিছুতেই রাজি হবে না, মানেই না। জায়ান খান এসব তাঁবু টাঙিয়ে কখনোই থাকতে পারে নাকি? তবে লিয়ানা নাছোড়বান্দা, স্বভাবের কাছে হার মেনে শেষমেশ জায়ানরা 3টে তাঁবু টাঙাচ্ছে। একটাতে জায়ান লিয়ানা, আরেকটাতে নাদিয়া এলেনা, আরেকটাতে মার্কো। বালির ওপর কাঠ দিয়ে আগুন জ্বালানো একটা গাছের গুঁড়ির ওপর জায়ান বসে আছে। তার উরুর উপর বসে
জায়ানের কালো লেদার জ্যাকেটের ভেতর ঢুকে লিয়ানা বসে আগুনের তাপে হাত পোহাচ্ছে। লিয়ানার কাঁধের ওপর জায়ান থুতনি রেখে গালে নাক ঘষল। আচমকা টুপ করে একটা চুমু খেয়ে নিতেই লিয়ানা উঠে যেতে নিলে জায়ান ধপ করে বসিয়ে দেয়, হাঙ্কি স্বরে বলে, উফ, ফিল করতে দে তো একটু। ছুতে গেলেই এমন মুচড়ামুচড়ি শুরু করে দিস কেন? লিয়ানা দুঠোঁট চেপে মৃদু হাসল। জায়ান লিয়ানার কানের লতিতে ওষ্ঠ ছুঁয়ে কানে মুখ নিয়ে হিসিয়ে বলে, সব কথাই তো শুনলাম, এখন আমারও তো কিছু চাই। কি কি চাই? আয় তোকে প্রেগনেন্ট বানিয়ে দিই। উফ! লিয়ানা লজ্জায় জায়ানের জ্যাকেটে মুখ গুজে দেয়। লিয়ানা হাতের 5 আঙুল দেখায়। জায়ান জিভ দিয়ে গাল স্পর্শ করে বলে, বিসমিল্লা বলার আগেই লাফালাফি বন্ধ করে দিস, 5টা কেন 10টা হবে। অনেকক্ষণ ধরে খুঁজেও মার্কোকে কোথাও খুঁজে পাচ্ছে না নাদিয়া। খুব রাগ হচ্ছে, সবাই ফিশ ফ্রাই খাচ্ছে আর মার্কো কোন চুলায় গিয়ে বসে আছে কে জানে। খালি পায়ে তাঁবুর পিছনে গিয়ে দেখলো মার্কো তাঁবুর পেছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। নাদিয়া নাকের পাটা ফুলিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে মার্কোর পিছনে ঘাড় অবধি চুলগুলো টেনে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। মার্কো এক বিন্দু নড়ল না। নাদিয়া আরও জোরে টেনে ধরল। মার্কোর চোখে মুখে পেইনের কোনো চিহ্ন অবধি নেই। একমনে সিগারেট ধরিয়ে তামাটে ঠোঁটে পুড়ে নাই। মার্কোর থেকে কোনো পাত্তা না পেয়ে নাদিয়া ডিরেক্ট মার্কোর মুখ থেকে সিগারেট নিয়ে নিজের মুখে দিয়ে দেয়। মার্কো এবার নাদিয়ার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই নাদিয়া ভড়কে ওঠে, তাও ভাবলেশীন ভঙ্গিমায় সিগারেট টানতে থাকে। মার্কো আচমকা নাদিয়ার চুলের পেছনে হাত রেখে সিগারেটটা হ্যাঁচকা টানে সরিয়ে নেয়। নাদিয়ার উন্মুক্ত ভাসমান হাঁটুতে সিগারেটের আগুন লাগিয়ে দিয়ে দাগ টানে। নাদিয়ার বুক মুচড়ে ওঠে, আউ শব্দ করে লাফিয়ে ওঠে। মার্কো সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে নেয়। গম্ভীর কণ্ঠে নাদিয়ার চুল ছেড়ে বলে, ড্রেস যেন হাঁটুর উপরে না যায়, ইটস মাই লাস্ট ওয়ার্নিং। নাদিয়া দাঁতে দাঁত পিষে মুখ বাঁকায়। মামার বাড়ির আবদার নাকি? কি ভেবেছিস তোর কথায় আমি চলবো? আসলেই চলবো। মার্কো 1 সেকেন্ডও না দাঁড়িয়ে নাদিয়াকে পাশ কাটিয়ে সরে যায়। নাদিয়া বড় বড় পা ফেলে মার্কোর জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে থাকে। রাতের ডিনার শেষ করে যে যার যার মতো তাঁবুতে ঢুকে শুয়ে পড়েছে। জায়ান একটু বড়সড় করে তাঁবু টাঙিয়েছে। তাঁবুর ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার তেমনটাও নয়। লিয়ানা ছোট্ট কুশনের ওপর উল্টো হয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে। জায়ান তাঁবুর ভেতর ঢুকে তাঁবুর চেইনটা লাগিয়ে দেয়, পরনের লেদার জ্যাকেটটা খুলে ফেলে দেয়। কেমন অস্থির হয়ে উঠেছে। আচমকা লিয়ানা অনুভব করে তার পিঠ উন্মুক্ত হয়ে শীতল ঠোঁটের স্পর্শ। কেমন ঠান্ডা অনুভূতি সৃষ্টি হতেই শরীরটা শিরশির করে উঠল। জায়ান লিয়ানার ইনারের ওষ্ঠাধয় দিয়ে পুরুষালীর নরম নেশালো স্বরে বলে, ইনার পরবি না? আমার কাছে থাকলে তোকে এমনিতেই হট লাগে। লিয়ানা আঁতকে উঠে সরে সরে যেতে নিলে জায়ান লিয়ানার 2 পা টেনে নিজের দিকে নিয়ে আসে। লিয়ানা জায়ানের উরুর ওপর বসে ঠোঁট কামড়িয়ে হেসে ফেলে। জায়ানের অ্যাডামস অ্যাপেলে আঙুল ছুঁয়ে বলে ওঠে, আপনাকে নিজের বশে আনতে আমার 2 সেকেন্ডও লাগবে না মিস্টার। জায়ান লিয়ানার পেট খামচে ধরে ঘাড়ে ওষ্ঠ স্পর্শ করে বলে, রিয়েলি আই ওয়ানা সি স্যাটিসফাইং মি বেবি গার্ল। লিয়ানা জায়ানের প্রশস্ত বুকের ওপর থেকে শার্টের বোতাম খুলতে থাকে। দুজনের মাঝে দূরত্ব চুকিয়ে জায়ানের কোমর আঁকড়ে ধরল 2 পা দিয়ে। জায়ানের দিকে কিছুক্ষণ ঝুঁকে রইল, পুরো বুক উন্মুক্ত করে ঠোঁট ছোঁয়াতেই তীব্র শিহরণে শরীর নড়ে উঠল জায়ানের। লিয়ানার চুল খামচে ধরতে লিয়ানার নারীমূর্তি জায়ানের স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেই সমস্ত শরীর যেন বরফের ন্যায় জমে উঠল জায়ানের। শুকনো ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। শরীর বেয়ে যেন শুধু শিহরণ খেলে যাচ্ছে। জায়ান লিয়ানার হাত চেপে ধরে তার ওষ্ঠ পরপর ছুঁয়ে যায় লিয়ানার সংবেদনশীল স্থানে। লিয়ানার নিঃশ্বাস ভারী হয়ে আসতেই জায়ান লিয়ানার অধর স্পর্শ করে বলে, তীব্র নেশালো আদর দিব তোকে, ডোন্ট মুভ। জায়ানের কপাল ছুঁই চুল লিয়ানার স্পর্শকাতর স্থানে ছুঁয়ে যেতেই লিয়ানা গঙিয়ে ওঠে। জায়ান মধু মিশানো স্বরে বলে, একটু আমায় নাম ধরে ডাকবি জান, ফিল আসবে বেশি। তবে আচমকা বাহির থেকে একটা গুলির শব্দ ভেসে আসতেই